বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 23শে ডিসেম্বর, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। তবে মানসিকভাবে আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগে আছি কেউই মানসিকভাবে সুস্থ নেই, এটি হচ্ছে চরম সত্য কথা। আজকে আমরা মার্কেটের যে সার্বিক চিত্র সেটি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরানোর চেষ্টা করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকেও ৫,১৭০ অর্থাৎ 25 পয়েন্ট নেগেটিভ দিয়ে আজকে মার্কেট শেষ করে। গতকালকে ছিল 25 পয়েন্ট নেগেটিভ, আজকেও মার্কেট 25 পয়েন্ট নেগেটিভ দিয়ে শেষ করে এবং মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু আজকে কমে গিয়েছে। অর্থাৎ গতদিন ছিল ৩১২ কোটি টাকা, আজকে কিন্তু আমরা মার্কেটের ভ্যালু দেখতে পাচ্ছি ৩০৩ কোটি টাকায়। অর্থাৎ আজকে ৯ কোটি টাকা গতদিনের তুলনায় লেনদেন কম হয়েছে। আমরা যদি 17 ডিসেম্বর থেকে মার্কেটের একটু লেনদেন লক্ষ্য করি, 17 ডিসেম্বর আমরা দেখেছিলাম মার্কেটের লেনদেন হয়েছিল 450 কোটি টাকা এবং 18 ডিসেম্বর সেটি কমে হয় 402 কোটি টাকা এবং 19 ডিসেম্বর সেটি আরও কমে হয় 335 কোটি টাকা এবং গতকালকে হয় 312 এবং আজকে 303 কোটি টাকা। অর্থাৎ ক্রমান্বয়ে মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু কমে যাচ্ছে। একই সঙ্গে মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আজকে আমরা মার্কেটে 98টি কোম্পানির আপট্রেন্ড দেখেছি, অর্থাৎ টোটাল আমরা 98টি স্টককে আপট্রেন্ডে যেতে দেখেছি এবং 217টি কোম্পানি কিন্তু আজকে ডাউন ট্রেন্ড ছিল। এছাড়াও আজকে আনচেঞ্জড অবস্থাতে ছিল 80টি কোম্পানি। এছাড়াও আমরা যদি আজকের ডে হাইটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 5,220 মার্কেট একটা হাই হয়েছিল, কিন্তু সেটি ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ডে চলে এসে ডে লোর ক্রিয়েট করে 5,168 এবং ক্লোজ করে 5,170-এ এবং মার্কেট ওপেন হয়েছিল কিন্তু 5,196-তে এবং সবুজ একটি ক্যান্ডেলের মাধ্যমে। এছাড়াও আমরা টপ 10-এ আজকে একটি শেয়ারকে মাত্র হল্টেড অবস্থায় দেখতে পাচ্ছি, সেটি দেখতে পাচ্ছি গোল্ডেন হারভেস্ট। এটি আমার চ্যানেলে 2 দিন আগে আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা যারা আমার আলোচনা শোনেন তারা নিশ্চয়ই এটি লক্ষ্য করেছেন। তো এছাড়াও আমরা জেড ক্যাটাগরির কিছু শেয়ারকে আজকে টপ 10-এ দেখতে পাচ্ছি। এছাড়াও আজকে আমরা সেক্টর বা গেনার যদি দেখি, সেখানে টেক্সটাইল সেক্টরকে আমরা আপট্রেন্ডে দেখতে পাচ্ছি, তবে স্টক অনুযায়ী বা সেখানে মাত্র 17টি স্টক কিন্তু আপট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল 33টি। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে আমরা মাত্র 15টি আপট্রেন্ড দেখেছি এবং 21টি অপোজিটে আমরা ডাউন ট্রেন্ডে দেখেছি। ব্যাংকিং সেক্টরে আমরা মাত্র 9টি ব্যাংককে আপট্রেন্ডে দেখেছি, 14টি ডাউন ট্রেন্ডে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা আপ ট্রেন্ডে দেখেছি মাত্র 8টি এবং ডাউন ট্রেন্ডে দেখেছি 24টি। গতকালকে আমরা যেখানে মিউচুয়াল ফান্ডকে প্রথমে দেখেছিলাম, আজকে কিন্তু মিউচুয়াল ফান্ড আমরা এই পঞ্চম অবস্থানে দেখতে পাচ্ছি এবং সেখানেও তাদের স্টকগুলো, মিউচুয়াল ফান্ডের যে স্টকগুলো রয়েছে সেখানে আমরা মানে অপরিবর্তিত অবস্থায় দেখেছি 23টি এবং আপে ছিল 7টি এবং ডাউনে ছিল 7টিতে। এই হচ্ছে মূলত সেক্টর বাই গেনারের নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটু জানানো। এরপরে যদি আমরা ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, ইন্ডেক্সের কি অবস্থা আমরা একটু দেখে আসি। যে ইন্ডেক্সের আজকেও ক্যান্ডেলটি ভালো না এবং এই ধরনের ক্যান্ডেল আসলে মার্কেটে ডাউন ট্রেন্ড নির্দেশ করে। আমি গতকালকে আপনাদেরকে এই ক্যান্ডেল সম্পর্কে, এই যে গত দিনের ক্যান্ডেল সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম এবং মার্কেটে সাপোর্ট বলেছিলাম 5,174 থেকে 70-এ। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঠিক এই 5,170 একটি শক্ত সাপোর্টে মার্কেট অবস্থান করছে। তো আগামী দিনে আমরা আশা করব মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে যাবে এবং যেহেতু মাসের শেষ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট আমরা এই দেখতে পাচ্ছি। এটা যদি না থাকতো তাহলে একটু ভালো হতো, তবে এটা আরেকটু বড় হলে ভালো হতো, অথবা যদি না থাকতো তাহলেও সেটি ভালো হতো। তবে আগামী দিনে আমরা মার্কেটকে হয়তো একটু পজিটিভলি দেখতে পাবো, যেহেতু বছরের শেষ এবং বছরের শেষ বলে না, আমরা দীর্ঘদিন ধরেই মার্কেটের ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি না এবং দীর্ঘ ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে মার্কেট ক্রমান্বয়ে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করলে আবার কিন্তু বেশি করে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। তো 5,170-এর এই সাপোর্টকে মার্কেট রেসপেক্ট করবে এবং তার যে আরএসআই সেটি দেখতে পাচ্ছেন যে 45.50। যদিও কালকের যে ক্যান্ডেল সেটি দিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা
নির্দেশ দিয়েছিল এবং সে আজকে সেটি করেছে। একই সঙ্গে ভলিউমটাও গ্র্যাজুয়ালি কমে গিয়েছে। আর হিস্টোগ্রামের বারটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই নভেম্বর থেকে ডিসেম্বরের এই পর্যন্ত আমি বলেছি যে এইখানে হিস্টোগ্রামের বারগুলো আসলে অনেক রহস্যজনক। কখনো আপ ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দেয়, কখনো ডাউন ট্রেন্ডে চলে আসে, কিন্তু একবারে সাস্টেনেবল আমরা 14 দিনের বা 10-12 দিনের জন্য একটি গ্রিন ক্যান্ডেল বা বাই সিগন্যাল দেখবো মার্কেটে, সেরকম কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা আবার আজকে মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু সেল সিনারিওতে চলে গিয়েছে। এছাড়াও হিস্টোগ্রামের যে বার দেখতে পাচ্ছেন সেটি ধূসর এবং ছোট। এছাড়াও এমএসিডির যে বিষয়টি সেটিও কিন্তু একেবারে অরেঞ্জ রেখা ব্লু রেখা কাছাকাছি অবস্থান করছে। সুতরাং মার্কেটের এই সাপোর্টটা আগামী দিনে দেখা যাক কতটুকু কাজ করে এই জায়গায়, অর্থাৎ 5166 এই জায়গাতে মার্কেট আগামী দিনে টাচ করবে এবং এই টাচটা করে মার্কেট অবশ্যই আপ ট্রেন্ডে যাবে। যদি সেটি না হয় তাহলে কিন্তু আমরা আবারও মার্কেটের দীর্ঘ ডাউন ট্রেন্ড দেখতে যাচ্ছি আগামী 26 তারিখ, 29, 30 এই 3 দিন, আগামী সপ্তাহে 2 দিন এবং এই সপ্তাহের আগামীকালকে অর্থাৎ 24 তারিখ এবং 26 তারিখ আমরা মার্কেট দেখতে পাবো। যদিও বছরের শেষ, তো আশা করি শেষ ভালো তার সব ভালো তার হবে এই কথাটি। তো আগামী দিন আমরা মার্কেটকে পজিটিভলি দেখতে পাবো এই প্রত্যাশায় করে আমি এখন আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। প্রথমেই ইউনিক হোটেল, এই শেয়ারটি নিয়ে আমার একটি রিকোয়েস্ট রয়েছে। আমি একটু ইউনিক হোটেল নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। ইউনিক হোটেল একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডে রয়েছে এবং আজকেও মার্কেটে এই শেয়ারটি আমরা ডাউন ট্রেন্ডে দেখেছি। ইউনিক হোটেল আজকে ক্লোজ হয়েছে 44 টাকা, হ্যাঁ 44 টাকা 10 পয়সা। শেয়ারটির ইয়ারলি লো ছিল 43 টাকা 40 পয়সা। ইউনিক হোটেল নিয়ে এর আগেও আমি আমার চ্যানেলে আলোচনা করেছিলাম বেশ কয়েকবার। আমি যে আলোচনাটি করেছি সেটি এখনো বলবৎ থাকবে। তো সেজন্য খুব বেশি আলোচনা করব না। এই শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, তবে শেয়ারটির সবথেকে ভালো যেটি ছিল সেটি হচ্ছে তার ক্যাশ ডিভিডেন্ড। শেয়ারটি এবার সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 16% এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএসও পজিটিভ আসছে। তবে শেয়ারটিতে এই মুহূর্তে আমরা কোনো আপ ট্রেন্ড দেখিনি এবং দীর্ঘ ডাউন ট্রেন্ডের পরে ছোট ছোট দু একটি ক্যান্ডেল সে গ্রিন করেছে। এখন আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি তার যে ইয়ারলি লো এই 43 টাকা 30-40 পয়সা সেখানে সে টাচ করবে, অর্থাৎ 43 টাকা 40 পয়সা 70 পয়সা আজকে কিন্তু শেয়ারটি লো ক্রিয়েট করেছিল। অতএব আগামী দিনে শেয়ারটি এই লোতে এসে শেয়ারটি সাপোর্ট নিবে এবং সেটি যদি না নেয় তাহলে শেয়ারটি কিন্তু আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারটি ইয়ারলি হাই ছিল 65 টাকা, বাট সেটি সে ধরে রাখতে পারেনি এবং ক্রমান্বয়ে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। শেয়ারটির ইপিএস কিন্তু গত বছরের ন্যায় ইপিএস গুলোও কমে এসেছে। পি রেশিও অনেক রিস্কি জোনে রয়েছে 25। তবে শেয়ারটি সব থেকে ভালো যেটি সেটি হচ্ছে ন্যাব। শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। তো আশা করি শেয়ারটি এই তার যে কোয়ার্টারলি ইপিএস আসবে সেটি যদি ভালো আসে তাহলে ইউনিক হোটেল আগামী দিনে আমরা মুভমেন্টে দেখতে পাবো এবং ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে যে অন্যান্য স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর তুলনায় ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এই লিমিটেডের এই শেয়ারটির অবস্থান এবং তার অন্যান্য সব কিছুই ভালো। শেয়ারটির মুভমেন্ট আসলে শেয়ারটি অবশ্যই ভালো প্রাইস অ্যাকশন হবে এবং এই শেয়ারটির আমরা যদি সাপোর্ট ধরি তাহলে 43 টাকা 40 পয়সা এটি হবে শেয়ারটির একটি ভালো সাপোর্ট। আর যদি সে এটি না করে, না রেসপেক্ট করে, তাহলে শেয়ারটি আরো ডাউন ট্রেন্ডে যাবে। আর শেয়ারটির প্রাইস বা প্রফিট টেকিং জোন আমি যদি বলি তাহলে বলবো 45 টাকা 40 পয়সা হবে শেয়ারটির প্রফিট টেকিং জোন। সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 46 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা ইউনিক হোটেলকে দেখতে পাবো। তো এই ছিল মূলত ইউনিক হোটেল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে অগ্নি নিয়ে আমি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। অগ্নি নিয়ে আমার চ্যানেলে একাধিকবার আমি আলোচনা করেছি, তারপরেও আপনাদের অনুরোধের স্টক আমি বলেছিলাম যে বারবার আমি আলোচনা করতে প্রস্তুত। তো অগ্নিও দেখেন তার আরএসআইটা দেখেন ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং সে আরো ডাউন ট্রেন্ডে আসার জন্য প্রস্তুত। আমি
এটি বলতে চাচ্ছিলাম না, তারপরেও আমরা হয়তো এই অগ্নিকে আরেকটু কারেকশন জোনে দেখব। যারা অগ্নিতে আছেন তাদের শুনতে খারাপ লাগলেও এখানে এটি হচ্ছে সবচেয়ে বাস্তবতা, এবং সেক্ষেত্রে আমরা হয়তো অগ্নিকে আজকের যে ক্লোজিং অর্থাৎ 24 টাকা 20 পয়সা, সেখানে আমরা হয়তো অগ্নিকে 23 টাকা 80 পয়সা এই লেভেলটিতে দেখতে পাবো, এবং এখানে এসে শেয়ারটি আবারও তার প্রাইস অ্যাকশন করবে, এবং সেটি 1 টাকা থেকে 1 টাকা 20 পয়সা এই লেভেলের সে প্রাইস অ্যাকশন করবে। এবং এখন এই শেয়ারটি আমরা মুভিং এভারেজ অনুযায়ী বাই সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। এছাড়াও তার হিস্টোগ্রামের বারটি এখানে দেখতে পাচ্ছেন ধূসর হয়ে আসছে এবং ছোট হয়ে গিয়েছে। এছাড়াও আরএসআই তো ডাউন ট্রেন্ডে রয়েছে 34.97, এবং হিস্টোগ্রামের বার অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা সেটিও কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে মুখোমুখিতে। সুতরাং আমরা হিস্টোগ্রামের বার অনুযায়ী হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই শেয়ারটিতে আমরা সেল সিনারিতে দেখতে পাবো। তো যারা এই শেয়ারটিতে রয়েছেন, আমি বলবো যে স্টপ লস নেওয়ার তো এই মুহূর্তে সুযোগ নাই, প্রফিট টেকিং এরও এই মুহূর্তে আসলে সুযোগ নেই শেয়ারটিতে। যারা বাইরে রয়েছেন তাদেরকে অপেক্ষা করতে বলবো, আর যারা এন্ট্রি নিতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে 23 টাকা 80 পয়সা বা 23 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি আপনারা এন্ট্রি নিলে 25 টাকা 90 পয়সার আশেপাশে আপনারা প্রফিট টেকিং জোন হিসেবে শেয়ারটিকে ধরতে পারেন। এই শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার জিপিএস সেটিও পজিটিভ আসছে, এবং শেয়ারটি পাবলিক হোল্ডিংও যথেষ্ট ভালো, তবে শেয়ারটির কিন্তু ভলিউম গেইন করতে পারতেছে না। তো ভলিউমটা গেইন এবং সেক্টরাইজ মুভমেন্ট পাশাপাশি ইন্ডেক্সের পজিটিভ রোল যদি প্লে করে, তাহলে আইটি সেক্টরের এই অগ্নি সিস্টেমকে আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো, এবং সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটির যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো অবশ্যই পার করতে হবে, অর্থাৎ 27 টাকা উপরে শেয়ারটি ক্লোজ দিতে হবে। তো এই ছিল মূলত অগ্নি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে মতিন স্পেনিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আমরা মতিনকে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। আজকেও শেয়ারটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এবং শেয়ারটি এবছর কিন্তু বেশ ভালো সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এই টেক্সটাইল সেক্টরের এই মতিন স্পিনিং মিলের অন্যান্য যে স্টকগুলো রয়েছে, আমরা সেই স্টকগুলোর যে প্রাইস অ্যাকশন দেখেছিলাম সেক্ষেত্রে মতিনের কিন্তু আমরা সেরকম ভালো প্রাইস অ্যাকশন দেখিনি। এখন মতিন যেভাবে রয়েছে সেটি কিন্তু মতিন সাপোর্ট জোনে রয়েছে, এবং এই শেয়ারটি এখন আমরা সেল সিনারিওতে দেখতে পাচ্ছি। সেটি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতেছেন, তার প্রাইস শেয়ারটির প্রাইজের উপরে মুভিং অ্যাভারেজের যেই সেটি অবস্থান করছে, এবং একই সঙ্গে তার আরএসআই সেটিও ডাউন ট্রেন্ডে এবং 45.72 অবস্থান করছে। এছাড়াও তার হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ক্রমান্বয়ে গাঢ় লাল হয়ে আসছে, এবং এমএসিডি সেটি কিন্তু অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান রয়েছে। সুতরাং আমরা এই মতিন নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে মতিনের সম্ভাব্য কি ধরনের ডাউন ট্রেন্ড আসতে পারে। আমরা কিন্তু সেই ধরনের ডাউন ট্রেন্ডই এই শেয়ারটিতে দেখতে পাচ্ছি। তো শেয়ারটি যেহেতু রেকর্ড ডেট বা অন্যান্য সবকিছু শেষ করে ফেলেছে, আশা করি আগামী এই মার্কেট ভালো হলে, অর্থাৎ জানুয়ারির ফার্স্টের থেকে আমরা হয়তো মতিনের একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। যারা মতিনে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে এই ডিসেম্বরটা যেহেতু বছর শেষের দিকে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আশা করি মতিন একটা সাপোর্টে এসে, যদিও তার এখন প্রত্যেকটা জোনেই এক একটা সাপোর্ট অপেক্ষা করছে, তো আশা করি 44 টাকা 90 পয়সা এই সাপোর্টটি শেয়ারটির অনেক ভালো একটি সাপোর্ট। এই সাপোর্টকে শেয়ারটি অবশ্যই রেসপেক্ট করবে। 44 টাকা হ্যাঁ 44 টাকা 90 পয়সা এই জোনটাতে শেয়ারটি একটি ভালো সাপোর্ট রয়েছে। এই সাপোর্টকে রেসপেক্ট করে অবশ্যই আমরা মতিনের একটা কাউন্টার মুভমেন্ট দেখতে পাবো, তবে সেটি হয়তো খুব বেশি বড় মুভমেন্ট হবে না, ছোট ছোট মুভমেন্ট দিয়ে কারেকশন করবে, আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ শেয়ারটিতে ভলিউম নাই। তো ভলিউম যেহেতু নাই সেহেতু আমরা শেয়ারটির হয়তো ভালো মুভমেন্ট খুব বেশি পাবো না। ভলিউম গেইন করলে এবং সেক্টরাইজ মুভমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি কম বেশি টেক্সটাইলের, কিন্তু ভলিউম এবং মার্কেট যে ইন্ডেক্সের যে পজিটিভ মুভমেন্ট সেটি হলে অবশ্যই মতিন ভালো করবে। তো যারা মতিনে আছেন তাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে একটি ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে এনআরবি ব্যাংক। আমরা এনআরবি ব্যাংকে দেখতে পাচ্ছি আজকে প্রাইস অ্যাকশন হয়েছে শেয়ারটিতে, এবং
এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংকে প্রাইস অ্যাকশন হয়নি, ক্যান্ডেল করেছে আর কি, 12 টাকা 50 পয়সাতে সে ক্লোজ করেছে। তবে সে প্রাইস অ্যাকশনের জন্য 10 পয়সা আপ ট্রেন্ডে গিয়েছিল, তবে সেটা সে ধরে রাখতে পারেনি, ক্যান্ডেলের অবস্থান ভালো। একই সঙ্গে মার্কেটের এই এনআরবি ব্যাংক লিমিটেডের একটু বিস্তারিত যদি বলি, শেয়ারটির যে ইয়ারলি হাই 14 টাকা 70 পয়সা, সেটি ক্রিয়েট করার জন্য সে একাধিকবার চেষ্টা করেছে, বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। সে এই বছরে সেপ্টেম্বরে একবার চেষ্টা করেছে, নভেম্বরে একবার চেষ্টা করেছে, নভেম্বরে চেষ্টা করে যখন না পারে সে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে, এবং ডাউন ট্রেন্ডে এসে আজকের যে সাপোর্ট, সেটি সাপোর্ট বলবো এটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে, অর্থাৎ গতকালকেও 12 টাকা 50 পয়সাতে ক্লোজ হয়েছিল, আজকেও 12 টাকা 50 পয়সাতে ক্লোজ হয়েছে। তো শেয়ারটিতে ভলিউম নাই, যখনই সে প্রাইস আপ করে তখনই সে কিছু ভলিউম গেইন করে। এই দিকটাতে শেয়ারটির ভালো ভলিউম নাই, যার কারণে আমরা শেয়ারটিতে ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি না। যদিও ব্যাংকিং সেক্টরের গতকালকে এবং আজকে কিন্তু ছোট ছোট কিছু মুভমেন্ট ছিল, সেক্টর ওয়াইজ মুভমেন্ট ব্যাংকের আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা এনআরবি ব্যাংকেও একটা ছোট মুভমেন্ট হয়তো সামনে দেখতে পাবো। তো এখানে এই মুভমেন্টটা হয়তো আমরা এই 12 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 60 70 পয়সা এই লেভেলের একটা মুভমেন্ট দেখতে পাবো, এবং শেয়ারটি যদি 12 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করে তাহলে আমরা হয়তো শেয়ারটিকে 13 টাকা এই লেভেলে দেখতে পাবো। এখন যারা এই শেয়ারটিতে হোল্ডিং এ আছেন, আমি জানি না কার কি ধরনের প্রাইসে বাই করা রয়েছে। আমি বলবো যে ব্যাংকিং সেক্টরে যে তারল্য সংকট, সেটি অবশ্যই কাটতে হবে এবং ভলিউম বৃদ্ধি পেতে হবে, না হলে ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট আসবে না। তবে জানুয়ারির শুরুতে, আমি এর আগেও ব্যাংকিং সেক্টর নিয়ে যখন আলোচনা করেছিলাম, এটি বলেছিলাম যে জানুয়ারির শুরুতে ব্যাংকিং সেক্টরে একটা মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। যদি সেটি হয় তাহলে এই শেয়ারটিতে আপনারা হয়তো 1 টাকা বা 1.5 টাকার একটা প্রফিট টেকিং অপরচুনিটি পাবেন। তো যদি সেটি এই 11 টাকা এই লেভেলে বা 12 টাকা এই লেভেলে যদি বাই থাকে, কারণ শেয়ারটি 12 টাকা 13 টাকা 14 টাকা এই লেভেলে অনেক সময় ছিল, এখানেও অনেকের এন্ট্রি জোনে রয়েছেন। তবে যারা কমে রয়েছেন 12 টাকা 50 পয়সা বা 12 টাকা 40 পয়সা এই লেভেলে যারা রয়েছেন, তারা শেয়ার থেকে খুব শীঘ্রই হয়তো 1 টাকা বা 1.5 টাকার একটি প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে মূলত এনআরবি ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সেন্ট্রাল ফার্মা আমরা একটু অনুরোধ রয়েছে, আমরা একটু সেন্ট্রাল ফার্মা আপনাদেরকে দেখাই। সেন্ট্রাল ফার্মা নিয়ে আসলে প্রত্যেকটা স্টক নিয়েই কথা বলা হয়েছে। সেন্ট্রাল ফার্মার আর কি বলবো, এটা তো এর আগে বলেছি যে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। আজকে দেখেন যে আমি গত 3-4 দিন আগে সেন্ট্রাল ফার্মা নিয়ে বলেছিলাম যে শেয়ারটি তার ইয়ারলি যে লো সেখানে টাচ করবে, সেখানে চলে আসছে, অর্থাৎ আজকে 8 টাকায় ক্লোজ হয়েছে। আগামী দিনে শেয়ারটি এখানে একটা টাচ করবে, এবং সেটি যদি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে ফেলে তাহলে কিন্তু শেয়ারটির জন্য খুব খারাপ হবে, আর যদি না করে, সেটাকে রেসপেক্ট করে, তাহলে হয়তো আবার আমরা এই 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 30 পয়সা আমরা দেখতে পাবো। আর এখানে সেন্ট্রাল ফার্মা নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এই শেয়ারটি নিয়ে বারবারই বলেছি আপনাদের সাথে। শেয়ারটির ভলিউম ক্রমান্বয়ে কমে গিয়েছে, এবং তার পাবলিক হোল্ডিং 9 কোটি শেয়ার, সেখানে শেয়ারটির কোনো ভলিউম নেই। একই সঙ্গে শেয়ারটি জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে, তবে তার ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস, এই ইপিএসটাতে শেয়ার পজিটিভ এসেছে। তো সেন্ট্রাল ফার্মাতে যারা বিনিয়োগে আছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই শেয়ারটি 8 টাকা 80 পয়সা বা 70 পয়সা এই লেভেলে শেয়ারটিকে আসতে হবে। যদি এটি ক্রস করতে পারে তাহলে হয়তো আমরা 9 টাকা 30 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা এই লেভেলে দেখতে পাবো। আর শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জটাও অনেক বড় ভূমিকা রাখতে হবে, কারণ ক্যাটাগরি চেঞ্জ না হলে এই শেয়ারে সাধারণ বিনিয়োগকারীরা এই মুহূর্তে নতুন করে কেউ এন্ট্রি জোনে যাবে না। আর যদি যায় তাহলে অবশ্যই তা যে 52 সপ্তাহের লো, সেখানে আসার পরে যদি সে আবার লো ক্রিয়েট করে, তাহলে আদারওয়াইজ এখন এই মুহূর্তে এই শেয়ারটিতে নতুন করে কেউ এন্ট্রিতে না যাওয়ার জন্য আমি অনুরোধ করব। তো এই হচ্ছে সেন্ট্রাল ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার পর লিব্রা ফিউশন, এটা নিয়েও একটা অনুরোধ রয়েছে। আমরা লিব্রার অবস্থানটা দেখছি। লিব্রা ডাউন ট্রেন্ডে রয়েছে। এই শেয়ারটি আসলে ক্যাটাগরি হঠাৎ করে চেঞ্জ হওয়ার পরে কি বলে যে
জেড ক্যাটাগরিতে চলে যায় এবং শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে আসে এবং শেয়ারটি অনেকদিন ধরেই সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড বা এই সংক্রান্ত জটিলতার কারণে শেয়ারটি ক্যাটাগরি চেঞ্জ হয়ে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয় এবং এটিও জেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো শেয়ার। এই শেয়ারটির ইয়ারলি হাই কিন্তু অনেক বেশি ছিল, 1530 টাকা। আমি এই শেয়ারটিতে বলেছিলাম যে 830 টাকা বা 830 টাকা থেকে 770 টাকা এই লেভেলে শেয়ারটি আসার একটা সম্ভাবনা রয়েছে। তো শেয়ারটি এই 730 টাকার যে আগের আলোচনা বলেছিলাম সেটি অব্যাহত থাকবে, অর্থাৎ 770 টাকা এটি হবে শেয়ারটির একটা ভালো সাপোর্ট জোন এবং এখানে এসে শেয়ারটি যদি ভলিউম নিয়ে মুভমেন্ট করতে পারে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে, আদারওয়াইজ শেয়ারটি কিন্তু আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি করে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে। প্রফিট টেকিং জোন আপাতত এখন চিন্তা না করি, কারণ অনেকের হয়তো অনেক বেশি দামে শেয়ারটিতে এন্ট্রি রয়েছে এবং শেয়ারটি থেকে বের হওয়ার জন্য অনেকেই বিভিন্নভাবে শেয়ারটি থেকে সমন্বয় করার চেষ্টা করছে, তবে শেয়ারটির আসলে মুভমেন্ট নাই। জেড ক্যাটাগরিতে যাওয়ার পরপরই শেয়ারটির আসলে মুভমেন্ট একেবারেই নাই। তো মুভমেন্ট আসতে হবে এবং ক্যাটাগরি যদি চেঞ্জ হয় তাহলে সেটা হবে এই শেয়ারটির জন্য সবথেকে ভালো। তো আশা করি শেয়ারটির ন্যাব তো আপনারা সকলে জানেন, অনেক ভালো ন্যাব শেয়ারটির এবং টোটাল শেয়ার সংখ্যাও খুবই কম, পাবলিকের হাতে মাত্র 14 লক্ষ শেয়ার রয়েছে। তো আশা করি এই 770 বা 71 এই সাপোর্ট জোনটাতে আমরা এই যে এইখানে হ্যাঁ এই যে এইটাকে আমি বলেছিলাম যে এই জোনে আমরা হচ্ছে শেয়ারটিকে দেখব। তো এখানে আসার পরে শেয়ারটি আসার সম্ভাবনা রয়েছে, তার আগেও শেয়ারটির বেশ কিছু সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টগুলো যদি রেসপেক্ট করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে 770 71 এই লেভেল আমরা শেয়ারটিকে দেখবো। এবং এখানে এসে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে একবারে এন্ট্রি না নিয়ে ধাপে ধাপে এন্ট্রি নিতে পারেন। যদি সেক্ষেত্রে স্টপ লসটাও সেট করে নিতে হবে, আপনার 5% স্টপ লস সেট করে নিয়ে আপনি শেয়ারটিতে বিনিয়োগে আসবেন। আর এখন এই প্রাইসে আমি বলবো যে এন্ট্রি না নেওয়াটাই শেয়ারটির জন্য সব থেকে ভালো হবে। এই ছিল মূলত লিব্রা ফিউশন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। লিব্রা ফিউশনের যে আরএসআইটা দেখতে পাচ্ছেন সেটি 39.30, এটা দেখেন ডাউন ট্রেন্ডে কিন্তু ক্রিয়েট করে রয়েছে। শেয়ারটিতে মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগনালে রয়েছে, আরএসআই বা সরি ম্যাকডি বা হিস্টোগ্রাম যেটাই বলেন না কেন সব কিছুই কিন্তু ডাউনে রয়েছে। হিস্টোগ্রামের যে বারগুলো সেটি কিন্তু দেখেন গতকালকে তুলনায় আজকে একটু মানে গাঢ় ধূসর হয়েছে। তো আগামী দিনে যদি আবার ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে আবারও এটি গাঢ় হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে এখন বিজনেস করতে হবে। মার্কেট পরিস্থিতি ভালো না, মার্কেট পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আপনাকে ভালো ভালো শেয়ারে এন্ট্রি নিতে হবে। তো এই হচ্ছে লিব্রা নিয়ে আমার আলোচনা। এবার সিমটেক্স নিয়ে আপনাদের সাথে একটা অনুরোধ রয়েছে। সিমটেক্স এর আজকে আমরা প্রাইস অ্যাকশন দেখেছি এবং শেয়ারটিতে আজকে হঠাৎ করে বাই সিগনালে চলে আসে মুভিং অ্যাভারেজ অনুযায়ী এবং শেয়ারটির আমরা প্রাইস দেখতে পাচ্ছি 18 টাকা 70 পয়সা এই লেভেল অবস্থান করছে। টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট এবং এই শেয়ারটি একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডও ছিল। একই সঙ্গে শেয়ারটি আজকে ভালো ভলিউম পেয়েছে, সেখানে আমরা শেয়ারটিতে বেশ ভালো বাই প্রেসার দেখেছি এবং শেয়ারটি গ্র্যাজুয়ালি বেশ কিছুদিন ধরে ছোট ছোট ভলিউম করে আসছে। তো এই টেক্সটাইল সেক্টরে এই শেয়ারটিতে প্রায় সাধারণ বিনিয়োগকারী 4,70,00,000 শেয়ার রয়েছে এবং এই শেয়ারটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং সেই ডিভিডেন্ড সংক্রান্ত যে বিষয় সেটি নভেম্বরের 24 তারিখে শেয়ারটি রেকর্ড ডেট ছিল, সেগুলো সব শেষ করে শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএসও পজিটিভ আসছে। সবকিছু মিলিয়ে এই সিমটেক্সের এই শেয়ারটি একটি ভালো অবস্থানে রয়েছে এবং আজকে যে 18 টাকা 70 পয়সা শেয়ারটিতে 1 টাকা 50 পয়সা যে প্রাইস অ্যাকশন হয়েছে সেখানে কিন্তু শেয়ারটি আরেকটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনে আমরা শেয়ারটি এখান থেকে আরো একটু ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা 18 টাকা 19 টাকা 70 পয়সা এই লেভেলে হয়তো আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং 19 টাকা 70 পয়সা হওয়ার পর হলে হয়তো আমরা এখানে একটা সেল প্রেসারও দেখতে পাবো, এখান থেকে অনেকে প্রফিট টেকিং করবে। তো যারা 17 টাকা 20 পয়সা বা 17 টাকা 16 টাকা 90 পয়সা এই লেভেলে বাই করেছেন তারা শেয়ার থেকে অবশ্যই প্রফিট টেকিং এর একটি সুযোগ পাবেন এবং আজকের যে ভলিউম সেখানেও কিন্তু যথেষ্ট বাই ভলিউম রয়েছে, সুতরাং শেয়ারটির
একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো এবং 19 টাকা 20 পয়সা এই লেভেলটা যদি শেয়ারটি ভালোভাবে ক্রস করতে পারে তাহলে শেয়ারটির জন্য খুব ভালো হবে। এই যে এইখানে আপনারা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এর উপরে যদি শেয়ারটি ক্লোজ দেয় তাহলে শেয়ারটির জন্য ভালো হবে। তো আশা করি সিমটেক্স যাদের রয়েছে তারা অবশ্যই প্রফিট টেকিং করবেন এবং বুঝে শুনে শেয়ার থেকে প্রফিট টেক করলে আপনার জন্য ভালো হবে। আর এই খারাপ পরিস্থিতিতে আমি বলবো যে প্রফিট টেকিং জোনে চলে আসলে অবশ্যই প্রফিট টেক করে নেবেন। হাতে থাকা শেয়ার এই মুহূর্তে রাখা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মার্কেট পরিস্থিতি এক এক সময় এক এক ধরনের আচরণ করছে। আমরা পুরো বছরটাই কিন্তু খারাপভাবে পার করলাম। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন, এটাই প্রত্যাশা। এরপরে অরিয়ন ফার্মা নিয়ে আমার একটা অনুরোধ রয়েছে, আমরা অরিয়ন ফার্মার একটা বিষয় দেখি। অরিয়ন ফার্মা কি অবস্থায় রয়েছে? অরিয়ন ফার্মাতেও আজকে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং আজকে 36 টাকা 60 পয়সা শেয়ারটির ন্যাপ সহ অন্যান্য সবকিছুই ভালো, কিন্তু শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন নেই। সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসলে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা অনেক বড় একটি সেক্টর, সেই সেক্টরের মুভমেন্ট আসলে যদি আসে তাহলে ইন্ডেক্সের চিত্রটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো এখন ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই অরিয়ন ফার্মা একটা সাপোর্ট জোনে রয়েছে এবং এই সাপোর্টকে আগামী দিনে অবশ্যই শেয়ারটি রেসপেক্ট করবে বলে আমরা প্রত্যাশা করি এবং সেখান থেকে একটু একটু এই ডাউট হচ্ছে, সেটা হচ্ছে 36 টাকা 80 পয়সা। হ্যাঁ, এখানে 36 টাকা 80 পয়সা থেকে 36 টাকা 80 পয়সা 36 টাকা 60 পয়সা এই লেভেলটা তে হয়তো শেয়ারটি আসবে এবং এসে আগামীকালকে এসে শেয়ারটি ঘুরে যাবে এবং যদি সে ঘুরে না যায় তাহলেও আগামীতে তাহলেও হয়তো শেয়ারটি আরো সাপোর্ট আছে, তবে সেই সাপোর্টগুলো খুব বেশি একটা সুবিধাজনক হবে না, যেহেতু শেয়ারটিতে ভলিউম নাই, এটি হচ্ছে সবচেয়ে বড়। আর শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারিও দেখতে পাচ্ছেন আপনারা সকলেই। আরএসআইটাও ডাউন ট্রেন্ডের যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। আরএসআইটা যদি আমরা এইখান থেকে যদি ঘুরে যায় তাহলে ভালো, আর যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে কিন্তু শেয়ারের প্রাইস অ্যাকশন আরো ডাউন ট্রেন্ডে চলে আসবে। আর হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আজকে আরো ভালো গাঢ় এবং একটু বড় বার তৈরি করেছে। এছাড়াও মুভিং এ বা এমএসিডি যেটি, সেটিও কিন্তু অরেঞ্জ রেখা ব্লু রেখার উপরে অবস্থান করছে। সুতরাং এটাকে এন্ট্রি জোন ধরলে, এটাকে এন্ট্রি জোন না ধরি আমি বলবো যে এটাকে এন্ট্রি জোন ধরার দরকার নাই। এটাকে এন্ট্রি জোন না ধরে আপনারা 35 টাকা 60 পয়সা যারা এন্ট্রি নিতে চাচ্ছেন তাহলে তাদেরকে বলবো 35 টাকা 35 টাকা 60 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির জন্য ভালো এন্ট্রি জোন। এই যে 35 টাকা 60 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির জন্য সব থেকে নিরাপদ এন্ট্রি জোন। 35 টাকা 60 পয়সা থেকে 35 টাকা 90 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। আর এটি হবে শেয়ারটির সাপোর্ট লেভেল। আর যদি সেটা ভেঙে ফেলে তাহলে আমাদের আর নতুন করে দেখতে হবে যে শেয়ারটির সাপোর্ট কোথায় রয়েছে। তো সেদিকে এখন যাব না, আশা করি শেয়ারটি তার আগেই ঘুরে যাবে এবং আমরা 2-3 টাকার একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। এর আগেও সে এই 35 টাকা 35 টাকা 90 পয়সা বা 70 পয়সা 35 টাকা এই লেভেলে এসে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন করেছিল। তো আশা করি শেয়ারটি এখানে এসে আবারও প্রাইস অ্যাকশন করবে। এছাড়াও এই শেয়ারটির ন্যাপ যথেষ্ট পরিমাণে ভালো, যদিও শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খুব বেশি একটা ভালো আসেনি। একই সঙ্গে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেটিও প্রাইস অ্যাকশনের সাথে একটা সমন্বয়ের প্রভাব কিন্তু থাকে, তো সেটিও বিদ্যমান রয়েছে। তো সবকিছু বুঝে শুনে আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে এন্ট্রি করবেন শেয়ারটিতে। এরপরে সোনালী আঁশ নিয়ে একটা অনুরোধ রয়েছে। সোনালী আঁশের কি অবস্থা একটু দেখি। সোনালী আঁশটা ডাউন ট্রেন্ডে রয়েছে। সোনালী আঁশ, সোনালী পেপার সবকিছুতেই নিউজ ভরপুর ছিল একসময় যে পাটের একটা হবে, পাটের ব্যাগ ট্যাগ দিয়ে বাজারে ছাইয়ে যাবে বা মানে অনেক ভালো প্রাইস অ্যাকশন হবে, কিন্তু সে ধরনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সোনালী আঁশে 235 টাকা অবস্থান, আমরা ইয়ারলির যে লো 330 টাকা, এই অবস্থাতে সোনালী আঁশকে দেখতে পাবো। আমি এর আগে সোনালী আঁশ নিয়ে বলেছি, অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন, বাজে মন্তব্য করেন। আজকে কি সোনালী আঁশ সেই জায়গায় আসছে? আমার কাছে তাদের কাছে আমার প্রশ্ন আর কি, সোনালী আঁশ কি সেই জায়গায় আসছে কি না?
আপনারা একটু বলবেন। সোনালী আঁশ কিন্তু তার থেকেও বেশি নেমে গেছে। তো আগামী দিনেও সেটি হবে এবং সেক্ষেত্রে হয়তো আমরা 234 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। এবং যেহেতু বছরের শেষ আর মাত্র 4 কার্যদিবস রয়েছে বছরের, এখানে মার্কেটের অনেক বোঝাপড়া রয়েছে। তবে সেল প্রেসার যেটি হয়তো আজকে ছিল বাজারে, এটি হয়তো কালকে তেমনটা থাকবে না এবং শেষ সেল প্রেসার বলতে পারি এটি বাজারের। তো যারা রয়েছেন এটিতে বিনিয়োগে আমি বলবো যে ধৈর্য ধরতে হবে, মার্কেটের পরিস্থিতি বুঝে শেয়ারটি থেকে বের হয়ে যাওয়াটাই হবে সব থেকে ভালো। এই 709 টাকা শেয়ার 235 টাকা, জানি না আল্লাহ কারা এই ধরনের শেয়ারে এই বা হাই লেভেলে এন্ট্রি নিয়েছিল তাদের এখন বর্তমান কি অবস্থা রয়েছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। শেয়ারটি থার্ড কোয়ার্টার ইপিএস কিন্তু ভালো আসেনি, নেগেটিভ আসছে। আর এত বড় একটি শেয়ারে মাত্র 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেখানে সাধারণ বিনিয়োগকারীদের তো আস্থার সংকট তৈরি হবেই। তো আমরা আশা করি শেয়ারটি এই সাপোর্ট লেভেলে এসে 230 টাকার এই সাপোর্টকে রেসপেক্ট করবে এবং এই রেসপেক্ট করে শেয়ারটি একটা প্রাইস অ্যাকশন করবে। তবে সেই ক্ষেত্রে প্রাইস অ্যাকশন কিন্তু খুব বেশি হবে না, 240 থেকে 242 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো যারা শেয়ারটিতে রয়েছেন ধৈর্যের কোনো বিকল্প নাই, এখন ধৈর্য ধরতে হবে, দেখা যাক সে আগামী দিনে কি করতে পারে। আর স্টপ লস 230 টাকা বা 230 টাকাতে আসলে আমি বলবো স্টপ লস নিয়ে শেয়ার থেকে বের হয়ে যেতে। ফরচুন শুজ যেটি সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে, এই শেয়ারটিতে প্রাইস অ্যাকশন নেই। এর আগেও আমি এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি খুব সন্নিকট, অর্থাৎ এই সপ্তাহের গত সপ্তাহে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করেছিলাম। শেয়ারটির পি রেশিও অনেক বেশি, শেয়ারটি ডিভিডেন্ড সংক্রান্ত অনেক ঝামেলা, মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের এবং তার যে ইয়ারলি লো 12 টাকা 80 পয়সা, তারপরে শেয়ারটি 3-4 টাকার একটি প্রাইস আপ করেছিল, পরবর্তীতে সেটিকে আর ধরে রাখতে পারেনি এবং বর্তমানে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। তো এই সাইডওয়েজ মুভমেন্টটা অব্যাহত থাকবে এবং সেই অব্যাহত থাকবে আমি আশা করি, যেটি বা আমার প্রত্যাশা, যেই অ্যানালাইসিস মাফিক যে প্রত্যাশা সেটি হবে 15 টাকা 30 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি আমরা দেখতে পাবো এবং এইখানটাতেই শেয়ারটির একটি বড় সাপোর্ট রয়েছে, এখনো শেয়ারটিতে সাপোর্ট রয়েছে। এই সাপোর্টকে শেয়ারটি রেসপেক্ট করবে বলে আমি প্রত্যাশা করি। এই যে 15 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি আসবে। এই আসলে কেউ যদি এন্ট্রি নিতে চান এন্ট্রি নিতে পারেন, তবে অবশ্যই সেখানে স্টপ লস সেট করবেন এবং স্টপ লস যেটি সেটি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে 14 টাকা 50 পয়সা। তো এই হচ্ছে মূলত ফরচুন শুজ নিয়ে আলোচনা এবং এখন পর্যন্ত মার্কেট পরিস্থিতি অনুযায়ী আলোচনা করার মতো তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং আপনাদের যে অনুরোধের স্টকগুলো সেটিও ভালো প্রাইস অ্যাকশনে নাই। পরিস্থিতি আমাদের বা মার্কেট পরিস্থিতি অনুযায়ী কোনো শেয়ারই পরিস্থিতি ভালো না, সুতরাং আলোচনা করতেও খুব বেশি ভালো লাগেনি। তারপরেও আপনাদের অনুরোধের কারণে আমি শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।